afternoon students of class 9 আমি গত কালকে এবং পরশু 2 দিন তোমাদের আসাম গভর্নমেন্ট থেকে যে রিভাইজ সিলেবাস 30% সিলেবাসকে কমিয়ে যে সিলেবাসটা দেওয়া হয়েছিল, কোন চ্যাপ্টারের কত ইউনিট পর্যন্ত দেখতে হবে, ম্যাথসের কত এক্সারসাইজ পর্যন্ত সিলেবাসে আছে, এগুলো তোমাদেরকে আমি ডিটেলস বুঝিয়ে দিয়েছি। তারপরেও দেখেছি কিছু স্টুডেন্ট কমেন্ট করেছে এই চ্যাপ্টার কী করবো, ওই চ্যাপ্টার কী করবো। এত ভালো করে বুঝিয়ে দেওয়ার পর তারপরেও যদি আবার প্রশ্ন থাকে, তাহলে আমি মনে করি আমি যেটা স্পিচ দিয়েছি সেই স্পিচের উপর তোমরা ভালো করে পড়বে, সব কিছু পেয়ে যাবে। এখানে আর বেশি করে বোঝানোর আর কিছু নেই। আচ্ছা, আজকে আমি তোমাদের আমি তোমাদের আগেই ক্লাস 9-এর বিজ্ঞানের কার্য এবং শক্তি এই দুটো আরম্ভ করেছিলাম। এই অধ্যায় 11 আমি বলেছিলাম ওইটা থেকে 8 মার্কস আসবে, আর পেজ আপ টু 154 পর্যন্ত পেজ সিলেবাসে আছে। 11 to 6 এতটুকু পর্যন্ত সিলেবাসে আছে, তারপরেরগুলো আমাকে পড়তে হবে না। সেই হিসাবে ছোট্ট একটা পার্ট বাকি আছে, সেই পার্টটা আমি আজকের ক্লাসে তোমাদেরকে আমি করে দিচ্ছি। তো তোমরা দেখে নাও। আমি ওই দিন তোমাদের মনে আছে আমি প্রমাণ করেছিলাম গতিশক্তি সমান হাফ mv², মানে হাফ পূরণ কাইনেটিক এনার্জি। গতিশক্তি মানে যাকে বলে কাইনেটিক এনার্জি। আমি তোমাদেরকে ওই দিন বলেছিলাম যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি এর দুটো ভাগ, একটা হলো স্থিতিশক্তি, একটা গতিশক্তি। স্থিতিশক্তিকে ইংরাজিতে বলে পটেনশিয়াল এনার্জি, আর গতিশক্তিকে ইংরাজিতে বলে কাইনেটিক এনার্জি। আমি বলেছিলাম স্থিতিশক্তি হলো স্থির অবস্থায় বস্তুটা চলমান না থেকে স্থির অবস্থায় বস্তুর মধ্যে যে শক্তি থাকে তাকে বলে মানে স্থিতিশক্তি, আর চলমান অবস্থায় বস্তুর মধ্যে যে শক্তি থাকে তাকে বলে গতিশক্তি। তো স্থিতিশক্তিটা আমি বলেছিলাম তোমাদেরকে ইকুয়াল টু mgh, মানে m মানে কি তার ভর, পূরণ, g মানে কি মাধ্যাকর্ষণীয় ত্বরণ, আর h হলো উচ্চতা। ঠিক তদ্রূপ কাইনেটিক এনার্জি যাকে বলে গতিশক্তি, এটা আমি প্রমাণ করেছিলাম গতিশক্তি ইকুয়াল টু হাফ mv² বা কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ mv², হাফ ইন্টু বর পূরণ বেগের বর্গ। আমি এটা প্রমাণ করেছি, আর এটা খুব বেশি পরীক্ষায় আসে। এই কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ mv² কী করে প্রমাণ করতে হয়। আজকে আমি তোমাদেরকে উচ্চস্থানে বস্তুর যে স্থিতিশক্তি, সেই স্থিতিশক্তিটা নিয়ে আমি আলোচনা করছি। তোমরা দেখো, আমি ওই দিন ক্লাসে বলেছিলাম একটা কুকুর মনে করো একটা নারিকেল গাছের নিচে বসে আছে। একটা নারিকেল গাছের নিচে বসে আছে, উপরে নারিকেলগুলো ঝুলানো অবস্থায় আছে, বড় বড় নারিকেল, তার ভিতরে অনেক জল আছে, ওজনটা অনেক আছে। যখন ঝুলানো অবস্থায় আছে তখন কিন্তু কুকুর আছে নিচে বসে আছে, সে কিছুই ফিল করেনি। কিন্তু যদি নারিকেলটা গাছ থেকে ছুটে হঠাৎ তার উপরে পড়ে, তখন সে অনুভব করবে যে কত দুঃখ সে পেয়েছে। তার মাথায় পড়লে মাথাটা ফেটে যেতে পারে, পিঠের এই কোনো হাড্ডিতে যদি পড়ে হাড্ডিটা ভেঙে যেতে পারে। এত শক্তি নিয়ে এসে পড়লো। তাহলে এই শক্তিটা কি আসলো? যখন ঝুলানো অবস্থায় উপরে ছিল তখন নারিকেলটা স্থিতিশক্তিতে ছিল, কিন্তু যেই মাত্র পড়েছে, এই গাছ থেকে ছুটে গেছে আর এসে এই কুকুরের উপরে পড়েছে, তখন কী হতো? ওইটা গতিশক্তিতে রূপান্তর হয়ে এত গতিশক্তি নিয়ে কি হয়েছে, তার উপরে পড়েছে। অর্থাৎ আর কিছু হয়নি এখানে, সেই স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তর হয়ে কুকুরের উপরে পড়েছে, আর কুকুর বুঝতে পেরেছে যে কত শক্তি, তখন বুঝতে পেরেছে। কিন্তু ঝুলানো অবস্থায় যখন তাকে, তখন নারিকেলের মধ্যে কি শক্তি আছে সেটা বোঝা যায় না, কারণ সেই সময় নারিকেলটা কি, সে স্থিতিশক্তি নিয়ে আছে, কারণ চলমান অবস্থায় স্থির অবস্থায় আছে। আচ্ছা, এখন আমি উচ্চস্থানে বস্তুর যে স্থিতিশক্তি সেটা নিয়ে আমি তোমাদেরকে একটু আলোচনা করছি। দেখো, মনে করো এই এটা গ্রাউন্ড, এটা কি, এটা গ্রাউন্ড ফ্লোর। মনে করো এইখান থেকে একটা বড় একটা বাক্স, মনে করো তুমি এই জায়গা থেকে উঠে নিয়ে যেতে হবে এখানে। মনে করো এই একটা বাক্স মনে করো, বা এই একটা বড় একটা বল মনে করো একটা লোহার বল, এরকম একটা লোহার বল তোমাকে উঠিয়ে নিয়ে যেতে হবে। মনে করো এইখানে নিয়ে যেতে হবে, মনে করো এইখানে আমি নিয়ে আসলাম, এইখানে নিয়ে আসলাম।
তো এই জায়গা থেকে মনে করো এই জায়গার উচ্চতাটা হলো এইচ, উচ্চতাটা কি এইচ, আর তার বলটা কি এম, তার বলটা কি হলো এম, আর সে তাকে এই দিকে উপরের দিকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, আর জিটা কোন দিকে নিচের দিকে। সবসময় মাধ্যাকর্ষণ শক্তি যেটা সেটা টুয়ার্ডস দি সেন্টার অফ দি আর্থ, নিচের দিকে অ্যাক্ট করে। আচ্ছা, তখন তোমাকে যদি এই বস্তুটা যদি এই জায়গা থেকে আমি এই জায়গাতে নিয়ে যাই, তাহলে কার্য কতটুকু হলো, সেই কার্যটাই কী হবে, সেটা বস্তুর মধ্যে স্টোর হবে, জমা হবে ইন দ্য ফর্ম অফ পটেনশিয়াল এনার্জি। অর্থাৎ when a body of mass m is taking from ground to a height h above the ground, body will do it has to do some work. So what is this work? Work done equal to force into displacement. ফোর্সটা কি আর কিছু নয়, তার ওয়েট। ফোর্সটা কি তার ওয়েট বা তার ভর। তার ভরটা কি হবে ওয়েট, ডাব্লিউ ইকুয়াল টু এম জি। তোমরা জানো ভরকে যদি আমরা যদি জি দিয়ে পূরণ করি তখন কি হবে, তার ওয়েট হয়ে যাবে। তাহলে এই ওয়েটটাই হবে তার শক্তি, বল। আর এই বলটাকে এতটুকু বল দিয়ে তুমি কতটুকু ডিস্টেন্স গিয়েছো, এইচ ডিস্টেন্স গিয়েছো, এইটা যদি আমি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমি পেয়ে যাব এই জায়গা থেকে এই জায়গায় যেতে তার কতটুকু কার্য হয়েছে। আর সেই কার্যটাই কি হবে, ইট উইল স্টোর ইন দ্য বডি ইন দ্য ফর্ম অফ পটেনশিয়াল এনার্জি। এটা কি হবে, বস্তুর মধ্যে স্টোর হয়ে থাকবে পটেনশিয়াল এনার্জি হিসাবে, মানে স্থিতিশক্তি হিসাবে জমা হয়ে থাকবে। ঠিক আছে, তাহলে আমি তোমরা জানো যে মনে করো ওয়ার্ক ডান বা কার্য, ওয়ার্ক ডান ডাব্লিউ বা কার্য সমান আমরা জানি বল পূরণ কি, বল পূরণ দূরত্ব। তাহলে দেখো বলটা কি হবে, বলটা হবে এমজি, এমজি পূরণ, বা আমি যদি আরও যদি এরকম লিখে নেই, আমি যদি লিখি এফ পূরণ দূরত্ব মানে এইচ, এফটা এখানে কী হবে এমজি, এমজি পূরণ এইচ। বলটা কি ওয়েট, তার যে ওজন, তার ওজনটা কী হবে ভর পূরণ ত্বরণ, তাহলে এমজি এইচ। তাহলে এইটা হবে কি হবে এমজিএইচ, এমজিএইচ। ঠিক আছে, তাহলে আমি পেয়ে গেলাম যে আমার কার্যটা হয়েছে, এই কার্যটা কি হয়েছে ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ হয়েছে। এই কার্যটাই কি হয়েছে, যে কার্যটা হয়েছে এই মাটির থেকে তুমি এই উচ্চতা উপরে নিয়ে যেতে যে কার্য তুমি করেছো, সেই কার্যটাই কি হবে, এটা স্থিতি শক্তি হিসাবে বডির মধ্যে জমা হবে। তাহলে আমার এই যেটা পেয়েছি আমি, ইট ইজ নাথিং বাট পটেনশিয়াল এনার্জি। তাহলে আমি ওইটাকে আমি বলতে পারি, আমি যদি পটেনশিয়াল এনার্জিকে যদি আমি ইপি বলে ধরি, স্থিতি শক্তি যাকে বলে ইপি বলে ধরি, ইপি মানে স্থিতি শক্তি মানে পটেনশিয়াল এনার্জি, ইকুয়াল টু কী হবে, ওইটাই হবে আমার এমজিএইচ। এটাই আমার কী হবে, এইটাই হবে আমার এমজিএইচ, মনে রাখ। আচ্ছা, তো আমি পেয়েছি ইপি মানে পটেনশিয়াল এনার্জি, যাকে পিইও বলে, পিই और पोटेंशियल एनर्जी और एपी इक्वल टू एमजीएच, और केई और ईके इक्वल टू हाफ एम बी स्क्वायर। তাহলে আমি পেয়ে গেলাম পিই মানে পোটেনশিয়াল এনার্জি और ইপি মানে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি ইকুয়াল টু এমজিএইচ, বর পূরণ মাধ্যাকর্ষণীয় ত্বরণ পূরণ উচ্চতা, আর কাইনেটিক এনার্জি और ইকে মানে কাইনেটিক এনার্জি और গতিশক্তি ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, মানে হাফ পূরণ ভর পূরণ বর্গের বেগের বর্গ। এটা আমি আরেক দিনের ক্লাসে আমি আলোচনা করেছি। এখন আমি যদি দুইটা শক্তিকে একসাথে মিলিয়ে দিই, এইটা হবে যান্ত্রিক শক্তি। এটা কি হবে যান্ত্রিক শক্তি, অর্থাৎ দ্য সাম টোটাল অফ পোটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জি ইজ কল্ড মেকানিক্যাল এনার্জি। তাহলে মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তিকে কী হবে এমজিএইচ প্লাস হাফ এম বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমি একটু অন্যভাবে জিনিসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই। মনে করো যে একজন লোক একটা বস্তুকে সে ডাইরেক্ট নিয়ে গেল,
আর আরেকজন কি করলো, আরেকজন গ্রাউন্ড থেকে সে বলটাকে কি করলো, এই বলটা আছে, সে তাকে এইরকম নিয়ে এইরকম মনে করো এরকম করে এই একই হাইট, এই হাইটে এখন দেখো উচ্চতা সমান, কিন্তু উচ্চতা কি সমান, উচ্চতা সমান। এখন আমার প্রশ্ন হলো, একজন লোক যদি এই বস্তুটাকে এরকম নিয়ে যায়, একজন সোজা নিয়ে গেল, এখন বলো এই কার্য আর এই কার্যের মধ্যে কোনো ডিফারেন্স আছে নাকি? আমাদের স্টুডেন্ট থেকে কি আইডিয়া যে আমি সোজা একজন নিয়ে গেল আর একজন এরকম করে তারপরে গেল, দুটাই কিন্তু সমান উচ্চতায় গিয়েছে। তখন তোমরা মনে রাখবে যে যদিও এখানে এইদিকে একটা দূরত্ব গিয়েছে, এইদিকে একটা দূরত্ব আসছে, এটা কার্যে আসবে না, আমাকে কার্যের এটাই আসবে যে ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট, আমার যে শর্টেস্ট ডিস্টেন্স যেটা এইচ, এটাই আমার কার্য হবে। এখানেও কী হবে, এখানে তুমি কার্য কী পেয়েছিলে, এমজিএইচ পেয়েছিলে, আর এখানেও কী হবে, এমজিএইচ। তাহলে দেখা গেল যদিও এখানে এইদিকে একটা রাস্তা, এইদিকে এখান থেকে এখানের কার্যটা আসবে না, এখান থেকে এখানের কার্যটা আসবে না, সোজা আসবে এখান থেকে এতটুকু। তাহলে এখানেও হবে এমজিএইচ, আর এখানেও কী হবে, কার্যটা কী হবে, এমজিএইচ হবে। তাহলে আমার দুটোর কার্যটা কী হবে, আমার সমান হবে। এই বাক্যটা এখন তোমাদেরকে এখানে এই ডায়াগ্রামটা এখানে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, তো আমার লাস্ট একটা টপিকস, আমি যাকে বলে শক্তির সংরক্ষণ নীতি, ল অফ কনজারভেশন অফ এনার্জি, শক্তির সংরক্ষণ নীতি, ল অফ কনজারভেশন অফ এনার্জি, আমি এই জিনিসটা তোমাদেরকে আমি বলতে চাই। আচ্ছা, এই শক্তির রক্ষণশীলতার সূত্রটাকে আলোচনা করার আগে আমি অন্য একটা এক্সাম্পল নিই। মনে করো তোমার কাছে 100 টাকার একটা নোট আছে, সেই 100 টাকার নোটটাকে তুমি 20 টাকার 5টা নোট করে দিবে, কত হবে? মোট কত হবে? 100 টাকা। তুমি মনে করো 10 টাকার 10টা নোট করে দিবে, মোট কত হবে? 100 টাকা। তুমি মনে করো 5 টাকার 20টা নোট করে দিবে, মোট কত হবে? 100 টাকা। তুমি মনে করো 2 টাকা 50টা নোট করে দিলে, মোট কত হবে? 100 টাকা। তুমি মনে করো 50 টাকার 2টো নোট করে দিলে, মোট কত হবে? 100 টাকা। ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে আমি 100 টাকাকে 10 টাকার নোট দিয়েও প্রকাশ করতে পারি, আমি 100 টাকাকে 50 টাকার নোট দিয়েও প্রকাশ করতে পারি, আমি 100 টাকাকে 20 টাকার নোট দিয়েও প্রকাশ করতে পারি, আমি 100 টাকাকে 5 টাকার নোট দিয়েও প্রকাশ করতে পারি, 1 টাকার নোট দিয়েও প্রকাশ করতে পারি, 2 টাকার নোট দিয়েও প্রকাশ করতে পারি, কিন্তু মোট সমান। মোট কত? 100 টাকা। ঠিক তদ্রূপ এখানে বলছে আমি যে শক্তি যেটা আছে, মোট শক্তি, কোনোদিনই ওইটাকে তুমি বেশি করতে পারবে না, কমও করতে পারবে না, মোট শক্তিটা সবসময় সমান। ঠিক আছে? কিন্তু শক্তিটাকে কি করা যায়, এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর করা যায়। মনে করো একটা শক্তি আছে বিদ্যুৎ শক্তি, মনে করো বিদ্যুৎ শক্তি একটা নির্দিষ্ট পরিমাণ আছে তোমার কাছে, তুমি সেই শক্তিটাকে কোনোদিন ধ্বংস করতে পারবে না, সেই শক্তিটাকে তুমি বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। শুধু কি করতে পারবে, তুমি শক্তিটাকে একটা শক্তি থেকে অন্য শক্তিতে তুমি রূপান্তর করতে পারবে। এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড, ইট ক্যান বি ট্রান্সফর্মড ফ্রম ওয়ান ফর্ম টু আদার, দ্য সাম টোটাল অফ এনার্জিজ অলওয়েজ রিমেইনস কনস্ট্যান্ট। তুমি শক্তিকে সৃষ্টিও করতে পারবে না, তুমি শক্তিকে বিনাশও করতে পারবে না, তুমি শুধু শক্তিকে একটা শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর করিতে পারবে। মোট শক্তি সর্বদাই সমান। যেরকম 100 টাকা তুমি নোটগুলো চেঞ্জ করেছো, 5 টাকা 20 টাকা 10 টাকা এরকম করেছো, কিন্তু যখন টোটাল করেছো তুমি পেয়েছো 100 টাকা। ঠিক তো তুমি শক্তিটাও এরকম, তুমি শক্তিটাকে তুমি এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর করো। যেমন মনে করো বিদ্যুৎ শক্তি আছে, বিদ্যুৎ শক্তি থেকে তুমি আলোক শক্তিতে রূপান্তর করো, তুমি আলোক শক্তি থেকে তুমি শব্দ শক্তিতে রূপান্তর করো, শব্দ শক্তি থেকে তুমি চুম্বক শক্তিতে রূপান্তর করো, তুমি চুম্বক শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তর করো। যেখানেই করো না কেন,
যে মোট শক্তি যেটা, এটা সব সময় সমান থাকবে। এটাকে তুমি কখনো কমাতেও পারবে না, বেশিও করতে পারবে না। আর এটাকেই বলে শক্তির সংরক্ষণ নীতি, যাকে বলে ল অফ কনজারভেশন অফ এনার্জি। মানে কনজার্ভ শব্দের অর্থ হইল বাঁচিয়ে রাখা, যতটুকু আছে ততটুকুই আছে, বাঁচিয়ে রাখা যায়। তো এই যে শক্তি যেটা, মনে করো আমি একটা নারিকেল আছে গাছের উপরে, যখন গাছ থেকে ছুটে গেল তখন চলে আসছে বাতাসের মধ্য দিয়ে, তখন তার সেই স্থিতিশক্তিটা কী হলো, গতিশক্তিতে রূপান্তর হয়ে গেল। কি হলো, স্থিতিশক্তিটা কী হলো, গতিশক্তিতে রূপান্তর হয়ে গেল। একজন মানুষ দাঁড়িয়ে কথা বলছে, এখন তার মধ্যে স্থিতিশক্তি, যখন সে চলমান অবস্থায় আছে তখন তার মধ্যে হয়ে যাবে গতিশক্তি। কিন্তু এরকম কোনো কথা নয় যে সে যখন স্থিতিশক্তিতে ছিল তখন তার এনার্জি বেশি ছিল, আর যখন চলতে আরম্ভ করলো তখন তার এনার্জিটা কমে গেল বা বেড়ে গেল, এরকম হবে না, কখনো সম্ভব নয়। ওই জন্য বলছে যে একটা বস্তুর মধ্যে দুই ধরনের শক্তি থাকতে পারে, স্থিতিশক্তি এবং গতিশক্তি। দুইটাকে যদি তুমি যোগ করো, সব সময় কী পাবে, দুটো টোটাল এনার্জিটা তুমি সব সময় সমান পাবে। ঠিক আছে, সব সময়, অর্থাৎ KE প্লাস PE, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। সাম টোটাল অফ KE প্লাস PE ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। একটা ধ্রুবক, কনস্ট্যান্ট মানে ধ্রুবক, মানে সব সময় কী হবে, হয়তো বস্তুটার মধ্যে কাইনেটিক এনার্জি ছিল 20 জুল, এক সময় হয়তো 20 থেকে 10 জুল হয়ে গেছে কাইনেটিক, আর 10 জুল পোটেনশিয়াল হয়ে গেছে। এরকম হয়ে যেতে পারে, মনে করো একটা বস্তুর মধ্যে 100 জুল এনার্জি আছে, পোটেনশিয়াল এনার্জি আছে, 10 মিনিট পরে হয়তো তার মধ্যে 50 জুল কাইনেটিক আর 50 জুল পোটেনশিয়াল হয়ে গেল, কিন্তু টোটাল কত আছে, 100। আবার কিছু সময় পরে মনে করো 70 স্থিতিশক্তি হয়ে গেল আর 30 হয়ে গেল গতিশক্তি, তাহলে অ্যাগেইন 70 30 কত, 100 হলো। মনে করো এক সময় এরকম হয়ে গেল যে স্থিতিশক্তি 100 হয়ে গেল আর গতিশক্তিটা 0 হয়ে গেল, তাহলে 0 প্লাস 100 কত হলো, 100। তাহলে দেখা যাচ্ছে যে স্থিতিশক্তি এবং গতিশক্তি দুটার যোগফল যদি করি তাহলে এটা সব সময় ধ্রুবক, একটা কনস্ট্যান্ট আসবে। ওই জন্য বলছে ল অফ কনজারভেশন অফ এনার্জি, যে ওইটা দিয়ে কি বলছে যে PE প্লাস KE ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটাকে কি বলে, ধ্রুবক। এটাকে কি বলে, ধ্রুবক বলে। ঠিক আছে, আচ্ছা। তো PE প্লাস KE ইকুয়াল টু, এটা কি হয়, একটা ধ্রুবক হয়ে গেল। তাহলে আমি বুঝতে পারলাম যে স্থিতিশক্তি আর গতিশক্তি একটা বস্তুর মধ্যে থাকে, একটা কমলে অন্যটা বাড়বে, অন্যটা বাড়লে একটা কমবে, কিন্তু টোটাল মোট কী হবে, সব সময় সমান। মোট কী হবে, সব সময় সমান হবে। ঠিক আছে, তাহলে এইটাই হলো আমার এই শক্তির সংরক্ষণ নীতি বা ল অফ কনজারভেশন অফ এনার্জি। আচ্ছা, আমাদের সিলেবাস হিসাবে তোমাদের পেজ দিয়েছে আপ টু 154 পর্যন্ত পেজ তোমাদের সিলেবাসে আছে। তারপরে যেটা আছে কার্য সম্পাদনের হার, কার্য সম্পাদনের হার বা পাওয়ার, এগুলো কি, এগুলো তোমাদের সিলেবাস থেকে উঠিয়ে নিয়েছে, এগুলো তোমাদের আসবে না। তাই আমি যতটুকু করেছি এতটুকু পর্যন্ত তোমাদের কোর্সে, তার বাকিগুলো তোমরা এই চ্যাপ্টার থেকে দেখতে হবে না। আমি এখন সিলেবাস হিসাবে পড়িয়ে যাব, আর সিলেবাসের বাইরে আমি কিছু পড়াবো না। সিলেবাস থেকেই পরীক্ষা, যেটা ওই দিন আমি বারবার আমি বলছি, ওই দিন আমি ক্লাসে তোমাদের সিলেবাস সম্বন্ধে যেটা আমি আলোচনা করেছিলাম, ওইটা ম্যাট্রিক ফাইনাল পরীক্ষা এবং ক্লাস 9-এর অ্যানুয়াল পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করেছি, সরকার যেটা দিয়েছে আমাদেরকে। তোমরা স্টুডেন্ট অনেক কনফিউজ হয়ে যেতে পারো, এটা কি ইউনিট টেস্টের সিলেবাস, না হাফ ইয়ারলি পরীক্ষার সিলেবাস, না অ্যানুয়াল পরীক্ষার সিলেবাস। যেটা আমি তোমাদের সাথে আলোচনা করেছি গতকাল এবং এর আগের দিন, এটা কমপ্লিট তোমাদের অ্যানুয়াল পরীক্ষার সিলেবাস, বাৎসরিক পরীক্ষার সিলেবাস। এটা সেই বাৎসরিক পরীক্ষার জন্য তোমরা এতটুকু দেখতে হবে, মনে রাখবে তোমরা বারবার, আর কনফিউশন থাকার কিছু নেই বলে আমি মনে করি। তো এই আমার চ্যাপ্টারটা এখানেই আমার এতটুকুই আমি করলাম। তোমরা এখান থেকে তোমরা একটু ভালো করে দেখবে, আর এই চ্যাপ্টার থেকে কিছু প্রবলেম আসতে পারে, নিউমারিক্যাল যেগুলো বলে, এই নিউমারিক্যাল যদি আসে তাহলে আমি এগুলো তোমাদের আরেকটা ক্লাসে আমি আলোচনা করব। আর তারপরে আমি নেক্সট চ্যাপ্টারে চলে যাব। ওইদিকে তোমাদের নেক্সট চ্যাপ্টারটা হলো শব্দ বা সাউন্ড।
সাউন্ড। ঠিক আছে, আমি আগামী ক্লাসে সাউন্ড তোমাদের জন্য আমি আলোচনা করব। যদি কোনো চ্যাপ্টার কেটে দেয় তাহলে এইটাও তোমরা পড়তে হবে না। যেমন মনে করো অধ্যায় 13, অধ্যায় 13টা কী আছে আমি দেখে নেই। অধ্যায় 13 তোমাদের সিলেবাসে নেই, অধ্যায় 15ও তোমাদের সিলেবাসে নেই। দেখে নাও, খুব ভালো করে মনে রাখবে, এগুলো সিলেবাসে আসবে না, পরীক্ষায় আসবে না। যেমন অধ্যায় 13 বলছে আমরা অসুস্থ হই কেন, এই চ্যাপ্টারটা তোমাদের সিলেবাসে নেই, এটা কেটে দিয়েছে। আর চ্যাপ্টার নাম্বার 15 বলেছে খাদ্য সম্পদের উন্নতি সাধন, হ্যাঁ, এটাও তোমাদের সিলেবাস থেকে উঠিয়ে দিয়েছে। কোনো এই চ্যাপ্টারগুলো থেকে তোমাদের কোনো প্রশ্ন আসবে না। মনে রাখবে 13 এবং 15 এই দুটো চ্যাপ্টার সিলেবাস থেকে উঠিয়ে দিয়েছে, এগুলো তোমাদের আসবে না, তোমরা এগুলো কিছু পড়বে না। আর বাকি আর কনফিউশন তোমাদের কিছু নেই, আমি খুব ডিটেলস আলোচনা করেছি সিলেবাস সম্বন্ধে, যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। আর আশা করি আর কোনো কনফিউশন তোমাদের থাকবে না। আর সেই হিসেবে তোমরা পড়ে যাও। একটা জিনিস আমি বলি, কালকে শিক্ষক দিবস, সেই শিক্ষক দিবসটা আমাদেরই খুব খারাপ লাগছে যে শিক্ষক দিবসে আমরা স্টুডেন্ট ছাড়া আমাদের মনটা খুব খারাপ লাগে। আমরা শিক্ষক দিবসে বৎসরে আমাদের একদিনই আমাদের শিক্ষকের জন্য আমাদের একটাই দিবস, শিক্ষক দিবস, 5 সেপ্টেম্বর, সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মদিন। আর সেই দিন আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি। আর সেই দিন আমরা স্টুডেন্ট একটা হলের মধ্যে আমরা একটা ফাংশন করি, ফাংশনে স্টুডেন্টরা এসে আমাদের সম্বন্ধে অনেক কিছু বলে, আমরা খুব আনন্দ পাই। সেই হিসাবে কিন্তু এইবার দুর্ভাগ্য যে আমরা স্টুডেন্টকে নিয়ে আমরা ফাংশন করতে পারবো না, সেই হিসাবে মনে খুব খারাপ লাগছে। তো কালকে আমি আমার প্রিয় ছাত্রদের জন্য আমি কিছু একটা বলবো, তোমরা শুনবে। আর একটা রিকোয়েস্ট আমি তোমাদেরকে বারবার করছি যে একটা ক্লাসে স্টুডেন্টরা যখন বসে 2-3 মিনিট দেখে চলে যায়, তারপরে আর দেখে না। আমি বুঝতে পারি না যে যদি আমি 30 মিনিটের ক্লাস নিলাম বা 25 মিনিটের ক্লাস নিলাম, একজন 2 মিনিট দেখে চলে গেল, সে কী বুঝলো? অর্থাৎ সে বোধহয় জাস্ট একবার দেখেছে কেন শুধু, তারপরে চলে গেছে, সে যদি কিছুই দেখে না। আমি যদি ডাইনিং টেবিলে অনেক কিছুই আয়োজন করে কোনো একজন লোককে যদি আমি ইনভাইট করি, নিমন্ত্রণ করি, আর সে যদি এসে শুধু ডাইনিং টেবিলের খাবারটা দেখেই সে চলে যায়, তাহলে আমার এই জিনিসগুলো প্রস্তুত করা কোনো ভ্যালু আছে নাকি? তাই আমি এত কষ্ট করে 25 মিনিট সময় বা 30 মিনিট সময় লেকচার দিলাম, বোর্ডে কিছু আলোচনা করলাম, একজন স্টুডেন্ট এসে 2 মিনিট দেখে সে চলে গেল, তাহলে সে কীভাবে বা আমার মেহনতের বা কী ভ্যালু থাকলো? তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট, তোমরা পুরো ক্লাসটা ফলো করবে, যাতে এই ক্লাস থেকে তোমরা কিছু একটা পাও। আর যদি 2 মিনিট আর 1 মিনিট দেখে চলে যাও, তাহলে তো আমার ক্লাস করাটাই বেকার। হ্যাঁ, আমি দেখি যেমন কালকে একটা ক্লাস, সিলেবাসের ক্লাস, আমি কোন চ্যাপ্টার থেকে কী আসবে না আসবে আমি পুরো ডিটেলস আলোচনা করেছি। স্টুডেন্টরা দেখি এভারেজ 2.5 মিনিট করে দেখেছে, 2.5 মিনিট করে স্টুডেন্টগুলো দেখেছে। বাকি আমি করলাম 25 বা 30 মিনিটের ক্লাস, কিন্তু দেখলো 2.5 মিনিট, সে কী বুঝলো? অর্থাৎ সে সিলেবাসে কী চেঞ্জ এসেছে, কী আসবে কী না আসবে, সে কিছুই জানার চেষ্টা নেই, তাহলে তো হবে না। তাহলে আশা করি তোমরা কালকে আমি তোমাদের কোনো পড়াশোনার ক্লাস নেব না, এমনি শিক্ষক দিবস হিসাবে তোমাদের কাছে আমি কিছু বলবো, তোমরা মন দিয়ে শুনবে। আর তোমাদের মঙ্গল কামনা করে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করেছি। থ্যাংক ইউ।